একটা নির্বাচনী রায় মানে তো শুধু একটা হেডলাইন না, এর পেছনে থাকে একটা গোটা অঞ্চলের গল্প, সেখানকার মাটির গল্প। আজ আমরা মালদহের সেই জনাদেশ বা জনাদেশের গভীরে যাব। সংখ্যাগুলো তো দেখবই, কিন্তু তার আড়ালে থাকা মানুষগুলোর কথা শোনার চেষ্টা করব। চলুন সবার আগে জায়গাটাকে একটু চিনে নেওয়া যাক। মালদহ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সমতলে অবস্থিত একটা এলাকা। এখানকার সবকিছুই নদীকে ঘিরে। এই নদী এখানকার শক্তি, আবার এই নদী এখানকার সবথেকে বড় চিন্তার কারণ। এখানকার মানুষের জীবন, তাদের লড়াই, সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে এই নদী আর তার সাথে আসা বন্যা। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভোট শুধু একটা পছন্দ নয়, এটা মাটির আওয়াজ। আমাদের এই পুরো বিশ্লেষণের চাবিকাঠি এটাই। মানুষের রোজকার জীবন, তাদের রুটি-রুজি, তাদের জমিজমা, এই সব কিছু কিভাবে তাদের রাজনৈতিক সিদ্ধান্তে মিশে যায়, সেটাই আমরা বোঝার চেষ্টা করব। তো চলুন আরও গভীরে যাওয়া যাক, কারণ ভোটকে বুঝতে হলে সবার আগে ভোটারের জীবনকে বুঝতে হবে। মালদহের মাটি আর মানুষের গল্পটা না জানলে এখানকার রাজনীতির আসল স্পন্দনটা ধরাই যাবে না। কিছু তথ্য দেখে নেওয়া যাক। মালদহ এটা একটা তপশিলি জাতির জন্য সংরক্ষিত আসন। ভোটার সংখ্যা প্রায় ২.৫ লক্ষের কাছাকাছি। জনসংখ্যা দিক দিয়ে দেখলে প্রায় ৭০% হিন্দু আর ২৮% মুসলিম। সাক্ষরতার হার রাজ্যের গড়ের থেকে একটু কম। আর অর্থনীতির কথা বললে এখানকার বেশিরভাগ মানুষই অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন। দারিদ্র্যের কারণে অনেকেই কাজের খোঁজে বাইরে চলে যেতে বাধ্য হন। আর এখানকার দুটো প্রধান সম্প্রদায় হল নমঃশূদ্র বা মতুয়া এবং বাগদি। এখানকার সমস্যাগুলো কিন্তু আজকের নয়, বহুদিনের, মানে দীর্ঘস্থায়ী। এলাকার প্রায় ৪০% বেশি জায়গা প্রতি বছর বন্যার কবলে পড়ে। পরিকাঠামোর অবস্থাও খুব খারাপ। যেমন ধরুন NH-34-এর মতো একটা গুরুত্বপূর্ণ রাস্তার যা হাল। আর সবথেকে বড় যে সমস্যা, সেটা হলো কাজের অভাব। চাকরির সুযোগ নেই বললেই চলে, আর তাই হাজার হাজার মানুষকে ঘর ছেড়ে বাইরে যেতে হয়। আচ্ছা, এবার আসা যাক রাজনীতির কথায়। এখানকার রাজনৈতিক হাওয়াটা একটু বোঝার চেষ্টা করি। গত দুটো নির্বাচনের ফলাফল দেখলেই একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায়। এখানকার রাজনৈতিক প্রেক্ষাপটে একটা বিশাল পরিবর্তন এসেছে। কিভাবে হলো এই পরিবর্তনটা? চলুন সংখ্যাগুলোই আমাদের সেই গল্পটা বলুক। ২০১৬ সালে ছবিটা দেখুন। কংগ্রেস প্রায় ৪৮% ভোট পেয়ে জিতেছিল। তখন বিজেপি ছিল মাত্র ১৬%। ভাবা যায়, কিন্তু মাত্র ৫টা বছর ২০২১-এ এসে পুরো খেলাটাই ঘুরে গেল। বিজেপি ৪৫%-এর বেশি ভোট পেয়ে জিতে গেল, আর কংগ্রেস নেমে এলো মাত্র ১২.৯%। এই যে একটা নাটকীয় পরিবর্তন, এটাই একটা বড় রাজনৈতিক পালাবদলের দিকে ইশারা করছে। এবার যদি আমরা একদম আসল সংখ্যাগুলো দেখি, ২০১৬-তে কংগ্রেসের জয়ের ব্যবধান ছিল প্রায় ৩৩,০০০-এরও বেশি, আর ২০২১-এ বিজেপির জয়ের ব্যবধানটা কমে দাঁড়ায় ১৫,৫০০-এ। কিন্তু একটা জিনিস খেয়াল করুন, দুটো নির্বাচনেই কিন্তু প্রচুর মানুষ ভোট দিয়েছেন। ভোটার উপস্থিতি ছিল ৮৪ থেকে ৮৬% মতো। এর থেকে কি বোঝা যায়? এখানকার ভোটাররা রাজনীতি নিয়ে খুব সচেতন, কিন্তু তাদের সমর্থনটা এক জায়গায় স্থির থাকছে না। দেখুন, আমাদের এই বিশ্লেষণটা কিন্তু শুধু কিছু তথ্য বা সংখ্যা দেখানো নয়। এটা আসলে জনগণের কণ্ঠস্বর শোনার একটা চেষ্টা। আমাদের সংবিধানও তো হ্যামি কথা বলে। একজন নাগরিক হিসেবে তথ্য জেনে এবং দায়িত্বের সাথে কথা বলাই আমাদের কর্তব্য। এটাই সুস্থ গণতন্ত্রের ভিত্তি। তাহলে আসল প্রশ্নটা হলো কেন এই জনাদেশ বা জনাদেশে এত বড় একটা বদল এলো? মাত্র ৫ বছরে এমন কি হলো যে রাজনৈতিক সমীকরণটা পুরোপুরি পাল্টে গেল? চলুন এবার কারণগুলো খোঁজার চেষ্টা করা যাক। ২০২১-এর যিনি জয়ী প্রার্থী গোপালচন্দ্র সাহা, তার প্রোফাইলটা একটু দেখি। তার ভালো দিক কি ছিল? স্বচ্ছ ভাবমূর্তি, মানে কোনো ক্রিমিনাল কেস ছিল না। তিনি এলাকারই মানুষ, ঘরের ছেলে যাকে বলে, আর প্রভাবশালী তপশিলি সম্প্রদায়ের সদস্য। কিন্তু দুর্বলতাও ছিল। যেহেতু প্রথমবার বিধায়ক হয়েছিলেন, তাই চোখে পড়ার মতো কাজ খুব বেশি ছিল না। রাস্তাঘাট বা বন্যার ত্রাণের মতো কিছু প্রতিশ্রুতিও পূরণ হয়নি বলে অভিযোগ ছিল। মালদহের ভোটের খেলাটা বুঝতে হলে এই ভোটার গোষ্ঠীগুলোকে বুঝতে হবে। নমঃশূদ্র বা মতুয়া হিন্দুরা একটা বড় ফ্যাক্টর, মুসলিম ভোটাররাও তাই। সঙ্গে রয়েছে কংগ্রেসের পুরনো সমর্থকরা,
2021-এর ফলাফলের পেছনে একটা বড় কারণ ছিল মতুয়া হিন্দুদের তৃণমূল কংগ্রেসের উপর থেকে সমর্থন সরিয়ে নেওয়ার। এই একটা গোষ্ঠীর ভোটের দিক পরিবর্তনই কিন্তু পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল। এখন চলুন আমরা দল বা প্রার্থীর কথা থেকে সরে এসে মানুষের কথায় মন দেই, কারণ যে কোনো নির্বাচনী পরিবর্তন আসলে মানুষের মনের মধ্যে জমে থাকা ক্ষোভ আর অভিযোগেরই প্রতিফলন। কি ছিল সে ক্ষোভগুলো, চলুন দেখি। মানুষের এই অসন্তোষের মূলে কি ছিল? 1. দুর্নীতি। সরকারি কাজ থেকে শুরু করে বন্যার ত্রাণ সবেতেই কাটমানির অভিযোগ। 2. বেকারত্ব। এলাকায় কোনো শিল্প নেই, তাই শাবাবদের কাজের জন্য বাইরে যেতে হচ্ছে। 3. ভয়। নির্বাচনের পর হিংসার ঘটনা এবং অনুপ্রবেশ নিয়ে একটা চাপা উদ্বেগ। 4. অবহেলা। অনেকের মনেই এই ধারণা জন্মেছিল যে সার্বিক উন্নয়নের চেয়ে নির্দিষ্ট গোষ্ঠীর তোষণকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আর 5 নম্বরে বিভিন্ন কেলেঙ্কারি, বিশেষ করে শিক্ষক নিয়োগের দুর্নীতিটা মানুষের প্রতিষ্ঠানগুলোর ওপর থেকে বিশ্বাসটাই নাড়িয়ে দিয়েছিল। এই কথাটা একবার দেখুন, হামলার ভয়ে বিজেপি কর্মীরা আর ফেরেনি। এটা শুধু একটা খবরের কাগজের লাইন নয়, এটা নির্বাচনের পরের হিংসার একটা বাস্তব ছবি তুলে ধরে। এই ভয়টা শুধু রাজনৈতিক নয়, এটা মানুষের মনে একটা গভীর ক্ষত আর অবিশ্বাস তৈরি করে। এবার চলুন আরও কিছু একদম স্থানীয় আটপৌড়ে সমস্যার কথা বলি। যেমন ধরুন NH-34-এর রাস্তায় বড় বড় গর্ত, যার জন্য রোজ দুর্ঘটনা ঘটছে। বন্যার বাঁধ তৈরির কাজ অর্ধেক হয়ে পড়ে আছে। রেশনে যে চাল পাওয়া যাচ্ছে তার মান খুব খারাপ, আর সেটাও ঠিকমতো পাওয়া যায় না। একটু বৃষ্টি হলেই জল জমে যায়, ঘন ঘন কারেন্ট চলে যায়, এমনকি মন্দিরে জমি নিয়েও ঝামেলা। এই ছোট ছোট সমস্যাগুলোই কিন্তু মানুষের জীবনকে রোজকার ভিত্তিতে দুর্বিষহ করে তোলে। তো সমস্যাগুলো তো বোঝা গেল, কিন্তু শুধু সমস্যা নিয়ে কথা বললেই তো হবে না। এর থেকে বেরোনোর রাস্তা কি? এবার আমরা একটা সম্ভাব্য সমাধানের দিকে তাকাবো। কারণ ভালো প্রশাসন মানে শুধু মুখের কথা নয়, এটা একটা সুস্পষ্ট পরিকল্পনা, একটা অঙ্গীকার, মানুষের মর্যাদাপূর্ণ জীবনের জন্য একটা নকশা। এই কৌশলটার একটা নাম আছে, চতুর্মুখ মতবাদ। এর 4টে স্তম্ভ, যা আমাদের সংস্কৃতির খুব চেনা প্রতীকের উপর ভিত্তি করে তৈরি। প্রথমটা হল শিব, অর্থাৎ তথ্য আর প্রমাণ দিয়ে অপ্রশাসনের আসল চেহারাটা সবার সামনে তুলে ধরা। দ্বিতীয়, বিষ্ণু, মানে মানুষের কল্যাণে যা যা দরকার তা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। তৃতীয়, ব্রহ্মা, প্রচারের পদ্ধতিতে নতুনত্ব আর সৃজনশীলতা নিয়ে আসা। আর চতুর্থ হল দুর্গা, অর্থাৎ প্রত্যেক নাগরিকের সুরক্ষা নিশ্চিত করা। এই যে তালিকাটা দেখছেন, এটা কোনো সাধারণ প্রতিশ্রুতি তালিকা নয়, এটা একটা অঙ্গীকারপত্র। এখানে শুধু বলা নেই কি করা হবে, বরং প্রত্যেকটা প্রকল্পের জন্য আনুমানিক খরচ কতদিন সময় লাগবে, আর এর থেকে সাধারণ মানুষের সরাসরি কি লাভ হবে, মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, সেটাও পরিষ্কার করে বলা আছে। যেমন NH-34-এর উন্নতি, বন্যার বাঁধ তৈরি বা একটি কৃষিভিত্তিক শিল্প কেন্দ্র, যেটা সরাসরি 3000 মানুষের কাজের সুযোগ করে দেবে। দেখুন, কার্যকরী শাসনের একদম মূলে থাকে বিশ্বাস, আর এই বিশ্বাসটা তৈরি হয় যখন মানুষের ব্যক্তিগত তথ্যের যত্ন নেওয়া হয়, তার মর্যাদা দেয়া হয়। ভারতের যে নতুন ডিপিডিপি আইন, সেটাও কিন্তু এই নৈতিক দায়িত্বের কথাই বলে, যে কোনো আলাপচারিতায় মানুষের গোপনীয়তা এবং সম্মতির নীতি মেনে চলা, এটাই সুশাসনের একটা গুরুত্বপূর্ণ দিক। আমরা প্রায় শীর্ষের দিকে চলে এসেছি। একটা নির্বাচনী জনাদেশ পাওয়া মানে কিন্তু শুধু ভোটে জেতা নয়, এর সঙ্গে যে দায়িত্বটা আসে সেটা অনেক গভীর। ক্ষমতার আসল মানেটা কি? শেষ করার আগে আসুন সবাই মিলে একটা প্রশ্ন ভাবি। মানুষের দেওয়া এই জনাদেশের আসল উদ্দেশ্যটা কি? এটা কি শুধু 5 বছরের জন্য শাসন করার একটা লাইসেন্স, নাকি এটা একটা পবিত্র আমানত যার আসল কাজ হল মানুষের সমস্যার সমাধান করা আর তাদের সম্মান আর মর্যাদা ফিরিয়ে দেওয়া? আপনি যদি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে যোগাযোগ করুন blueprintstrategies.ai এর সাথে, mg@blueprintstrategies.ai অথবা 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।